গুড মর্নিং। আজকে 23শে আগস্ট আর দার্জিলিংয়ে আমার দ্বিতীয় দিন। একটা সুন্দর ভিউ দিয়ে সকালটা শুরু হলো। এখন সময় সকাল 6:30 বাজে আর ম্যাল চত্বরে আবার চলে এসেছি। আর আমার পেছনেই নেপালি কবি ভানুভক্ত আচার্যের স্ট্যাচু রয়েছে। এই যে ভানুভক্ত আচার্য স্ট্যাচু সাইড দেখাতে হচ্ছে, কারণ এখানে পাশে প্যান্ডেল রয়েছে, যার জন্য ওই দিকটা যেতে পারছি না। ইনি নেপালের জাতীয় কবি। এই দিকটা থেকে আমি এলাম আর এই দিকে যাব। এইদিকে হচ্ছে মহাকাল মন্দির। চলুন যাওয়া যাক মহাকাল কালী মন্দির। এই হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা। এখান দিয়ে চলে যাব। এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর এই দিক দিয়ে উঠে যাব মহাকাল মন্দির যাওয়ার জন্য। এই হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা। প্রচণ্ডই খাড়াই রাস্তাটা। অনেকটা রাস্তা আসার পর তারপরে আবার এরকম রেলিং দেয়া। অনেকটাই রাস্তা উঠতে হয় মহাকাল মন্দিরের জন্য। মন্দির যাওয়ার এই হলো মেন গেট। চলুন যাওয়া যাক। এখানে জুতো খোলার জায়গা, জুতো খুলে তারপরে আবার এই দিক দিয়ে উঠতে হবে। পুজো দেওয়ার জন্য প্রসাদের একটাই দোকান দেখতে পাচ্ছি। তো চলুন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। মেন যে মহাকাল মন্দির সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হয়। আর যাওয়ার পথে এরকম এখানে দুটো আরো মন্দির আছে, একটা গোপাল ঠাকুর আর একটা হচ্ছে জয় শ্রী হনুমান। চলুন এবার মেন মন্দিরে যাওয়া যাক। এখানে সাই বাবার মূর্তি রয়েছে। এখানে কালী মায়ের মন্দির। এই হলো মেন মহাকাল মন্দির। এই হলো মহাকাল শিব মন্দির। পাশে একটা গণেশ মন্দির দেখালাম আপনাদের। আর এই রাস্তা দিয়ে চলে যাব এখন গুম্ফা। একই জায়গায় মন্দির, গুম্ফা। আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার রেপ্লিকা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি গুজরাটের সোমনাথ, এবারে অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, তারপরে হলো ওমকারেশ্বর, মধ্যপ্রদেশে অবস্থিত। এবারে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ, এবার ভীমাশঙ্কর মহারাষ্ট্র, তামিলনাড়ুর রামেশ্বরম,
নন্দিকেশ্বর। এবারে দেখতে পাচ্ছি নাগেশ্বর, কাশী বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর, কেদারনাথ, ঘৃষ্ণেশ্বর, এটা এমন একটা জায়গা যেখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংস্কৃতির মিলন ঘটেছে। আমরা ওপরে মহাকাল মন্দির দেখলাম, আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট গুম্ফা। এখন চলে এসেছি একদম মহাকাল গুহার সামনে। এই গুহায় নামার রাস্তা আছে, কিন্তু যাব না, কেউ নেই। মন্দিরের যে রাস্তা ঠিক তার পাশ দিয়ে আরেকটা রাস্তা অন্যদিকে চলে গেছে। এখন আমি সেই রাস্তাটা দিয়ে হাঁটছি। অসাধারণ লাগছে, মানে দার্জিলিং সবাই বলে ঘিঞ্জি, ভালো লাগে না, আমার নিজেরও তাই। দার্জিলিং খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু এই রাস্তাটা এত সুন্দর, চারদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, খুব সুন্দর লাগছে হাঁটতে, দারুণ একটা ফিলিংস হচ্ছে। এরকম দেখুন, পুরো প্রকৃতির মধ্যে চারিদিকে গাছপালা, মাঝখানে এরকম রাস্তা রয়েছে। এই ওপরটাতে হলো মহাকাল মন্দির, ওই দেখা যাচ্ছে। আমি আবার ম্যালের কাছে চলে এসেছি। এই সাইডটা হচ্ছে ম্যাল, আর এই দিকে গেলাম মহাকাল মন্দির, আর এই রাস্তাটা চলে যাচ্ছে ভানু ভবনের দিকে। চলুন ভানু ভবনের দিকটা একটু ঘুরে আসি। ভানু ভবন যাওয়ার পথে এই জায়গাটায় লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। হাঁটতে হাঁটতে একদম ভানু ভবনের সামনে চলে এসেছি, আর আমার পেছনে একদিকে ভানু ভবন আর একদিকে একটা চার্চ। এই হলো ভানু ভবন, আর এইদিকেই হচ্ছে চার্চ, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। আপনাদের সকালবেলায় এই ছাদ থেকেই ভিউ দেখিয়েছিলাম, আর এখন দেখুন অবস্থা, এই দেখুন অবস্থা। এখন সময় 9:15 বাজে, পুরো চারদিক মেঘে ঢেকে গেল। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি, ব্রেকফাস্ট আসছে গরম করে। এই আমার ব্রেকফাস্ট এসে গেছে, স্যান্ডউইচ। সময় 9:30, আর রামাডা চলে এসেছি। এখান থেকে আজকে সাইট সিনের গাড়ি নিয়ে সাইট সিন করবো। তো গাড়ি এসে গেছে, আমাকে ফোন করেছে, তাই চলে এসেছি। এবার গাড়িতে ওঠাই যাক, গাড়িটা আগে খুঁজতে হবে এখানে কোথায় আছে। তো গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠে গেছি। ফার্স্ট আমরা কোথায় যাবো? জাপানিজ টেম্পল অফ পিস পাগোডা। জাপানিজ টেম্পল, পিস পাগোডা যাচ্ছি এখন। জাপানিজ টেম্পল আর পিস পাগোডা পাশাপাশি। এখন চলে এসেছি একদম জাপানিজ টেম্পলের সামনে, জাপানিজ টেম্পল বুদ্ধা মন্দির। তো চলুন জাপানিজ টেম্পলটা দেখিয়ে তারপরে পিস পাগোডার দিকে যাব।
হচ্ছে জুতো খোলার জায়গা, আর এটা খোলা থাকে ভোর 4:30 থেকে 7টা অবধি, সন্ধ্যে 7টা অবধি। 1972 সালে এই জাপানিজ টেম্পল তৈরি হয়। মূল দার্জিলিং শহর থেকে 10 মিনিট দূরে জালা পাহাড়ে অবস্থিত এই জাপানিজ টেম্পল। এইদিকে জাপানিজ টেম্পল এক্ষুনি দেখে বেরোলাম, আর এইদিকে হচ্ছে পিস প্যাগোডা। দেখুন এখান থেকে দেখা যায় স্পষ্ট, কিন্তু পুরোটা মেঘে একদম ঢেকে গেছে। এখান থেকে অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। কিছুই দেখা যাচ্ছে না, একদম পুরো মেঘে ঢেকে গেছে। আশপাশটা দেখুন, খালি মেঘ আর মেঘ। চলে এসেছি ডালি মনাস্ট্রির সামনে, দেখতে পাচ্ছেন একদম রাস্তার ধারেই মনাস্ট্রি। দেখুন মনাস্ট্রির গায়ে নকশাগুলো কত সুন্দর। ডালি মনাস্ট্রির এই হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। এই হচ্ছে টিকিট কেটে নিলাম, চলুন ডালি মনাস্ট্রি যাওয়া যাক। এই হলো মেন মনাস্ট্রি, বিশাল বড়।
কালী মনাস্ট্রির পর এবার চলে এসেছি ঘুম মনাস্ট্রির সামনে। কালকে যখন টয় ট্রেন করে যাচ্ছিলাম এখান দিয়েই গেছিলাম। গেট ঘুম মনাস্ট্রির, আর এই যে টয় ট্রেনের লাইন, একটা ট্রেন আসছে। এই হচ্ছে ঘুম মনাস্ট্রি, এটা পেছন সাইড। চলুন সামনে এইদিকে সিঁড়ি দিয়ে যাব ওইদিকে। মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি খুব সামান্য পড়ছে, গায়েও লাগছে না সেরকম। কিন্তু কালকে ঝমঝমিয়ে, গতকাল ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল, মানে খুব প্রবলেমে ফেলেছিল কালকে বৃষ্টি। আজকে সেরকমভাবে হচ্ছে না, কারণ বলতে পারছি না, যা মেঘ পড়েছে হতেও পারে, মানে মেঘগুলো চারদিকে খালি উড়ে বেড়াচ্ছে। ঘুম মনেস্ট্রি 1875 সালে একজন মঙ্গোলিয়ান সন্ন্যাসী দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি দার্জিলিংয়ের প্রাচীনতম মনেস্ট্রিগুলোর মধ্যে অন্যতম। এখানে জুতো রাখতে হবে, জুতো রেখে ঢুকবো। এখন যাচ্ছি রক গার্ডেনে, আর রক গার্ডেন যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, কিন্তু ভিউটা খুব সুন্দর, যদিও ভিউ দেখা যাচ্ছে না মেঘের জন্যে। রাস্তাটা এখন চলছে, চারিদিক পুরো মেঘে ঢাকা। এখন চলে এসেছি রক গার্ডেন। তো রক গার্ডেনে আসার রাস্তাটা মারাত্মক খারাপ, এমনি চারদিক সবুজ, প্রচুর গাছ আছে, দারুণ দেখতে লাগছে, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ। তো চলুন রক গার্ডেন ভেতরে ঢোকা যাক। ফলসটার নাম চুন্নু সামার ফলস। এন্ট্রি টিকিট হচ্ছে 20 রুপিস। আর গরমের সময় 8টা থেকে 5:30, শীতের সময় 8টা থেকে 4টে অবধি খোলা থাকে। এই হলো টিকিট কাউন্টার, চলুন টিকিট কেটে ঢোকা যাক। টাকার টিকিট কেটে নিলাম,
এই হচ্ছে চূর্ণু সামার ফলস। দেখুন রাস্তাটা কেমন ঘুরে 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 একদম ওপরে উঠেছে। আমরা যাব, ওইখানে যাব। চলুন। আর ফলসটা হচ্ছে নিচে, এই হচ্ছে নিচে ফলস। এখান থেকে ফলসের ভিউটা আরো দারুণ, আরো দারুণ। এই জলটাই এখান দিয়ে নামছে, নেমে এই দিক দিয়ে যাচ্ছে, যেটা দেখে এলাম একটু আগে। আমি বলবো দার্জিলিংয়ের অন্যান্য সমস্ত সাইট সিন বাদ দিয়ে আপনারা রক গার্ডেনটা আসুন, এখানে এসে টাইম কাটান, দারুণ লাগবে। সবুজের মাঝে এত সুন্দর জায়গা দার্জিলিংয়ের মধ্যে আর নেই। রাস্তাটা একটু খারাপ, সেটা ঠিকই আছে, কিন্তু দারুণ লাগবে, এসে মানে নিরাশ হবেন না। কি দারুণ, এত সবুজ দার্জিলিংয়ের মধ্যে আর পাওয়া যাবে না কোথাও। মেঘটা আস্তে আস্তে কাটছে, অনেকটাই কেটে গেছে, তো বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, তার মধ্যেই আমার ঘোরাও চলছে। আসলে বর্ষার সময় এসছি বলেই এত সবুজ দেখতে পাচ্ছি, চারদিকটা দেখেছে কত সবুজ। উপরে এই লাস্ট পয়েন্ট, এখানে এটা ভিউ পয়েন্ট, আর এখান থেকে ভিউটা দেখুন একবার। এত সুন্দর একটা ফলস, দেখুন সবাই কোথায় চায়ের কাপ জলের বোতলগুলো ফেলেছে, দেখুন এখানে ফেলেছে সব চারদিকে, সেগুলো ওখানে গিয়ে জলের
করে ওখানে গিয়ে জমা হয়েছে। এখন চলে এসেছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। তো দার্জিলিংয়ের জু যেটা, এর ভেতরেই জু, HMI, মিউজিয়াম সব কিছু আছে। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে এন্ট্রি গেট, আর ওখানটা হচ্ছে টিকিট কাউন্টার। এটা হলো টিকিট কাউন্টার। এন্ট্রি টিকিট 110 পার পার্সন। টিকিট নিলাম 110 টাকা করে। আচ্ছা, এই সাইডটায় পাবেন হচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, হার্বিভোরাস, স্নো লেপার্ড, হিমালয়ান উলফ, টাইগার, বেঙ্গল ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম, HMI। আর এই দিকে রয়েছে রেড পান্ডা আর রেপটাইলস এই সাইডে। তো চলুন আগে এই সাইডটাই যাওয়া যাক। এখানে রয়েছে হিমালয়ান গোড়াল, দেখতে অনেকটা ছাগলের মতো। এই যে দেখুন ঘাস খাচ্ছে, ওই দিকে রয়েছে। এখানে রয়েছে হিমালয়ান থার। উপরে মাংকি দেখা যাচ্ছে। এখানে রয়েছে মার্কার। সাম্বার ডিয়ার। আলপাসা। এখানে আছে ইয়াক। মিসমি টাকিন। বার্কিং ডিয়ার। এখান থেকে রাস্তাটা আবার ভাগ হচ্ছে, এই দিকে HMI আর এই দিকে সমস্ত বাঘ। আমরা এই দিক থেকে এলাম, তাহলে আগে HMI এর দিকেই যাওয়া যাক। হচ্ছে HMI মিউজিয়াম, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট মিউজিয়াম। যদি ভেতরে ক্যামেরা করতে দেয় তবেই দেখাতে পারবো, নাহলে দেখাতে পারবো না, বাইরে থেকে দেখাচ্ছি। এখানে রয়েছে এডমন্ড হিলারির স্ট্যাচু। এডমন্ড হিলারি যিনি তেনজিং নোরগে তার সাথে প্রথম এভারেস্ট জয় করেছিলেন। ঠিক উল্টো সাইডেই রয়েছে তেনজিং নোরগের সমাধি। HMI মিউজিয়াম থেকে বেরোলাম, ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়। তো দারুণ মিউজিয়ামটা, আপনারা এলে অবশ্যই দেখবেন, অসাধারণ। এবার আবার জুয়ের পোর্শনে চলে এসেছি। এখানে স্নো লেপার্ড রয়েছে, এই যে শুয়ে রয়েছে। ছোটো ছিল ওই সাইডটায়, শুয়ে ছিল ছোট, এখানে বড় স্নো লেপার্ড রয়েছে। এখানেও স্নো লেপার্ড আছে। এখানে দেখতে পাচ্ছি চিতাবাঘ। এটা রয়েছে, এটা ছোট যদিও সাইজে। এখানে আছে পাখি, ভালো বোঝা যাচ্ছে না, কাচের যেহেতু রিফ্লেকশন হচ্ছে।
यही आउँछ एट्याक गर्नु फोटो हान्नु न फोटो हान्नु न एउटा ल्याएर कसरी टाइगर हुन्छ। দার্জিলিংয়ে এই জুয়ের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে রেড পান্ডা, আর রেড পান্ডার সামনে এখন চলে এসেছি। গোল্ড ম্যাকাও। এখন চলে এসেছি হ্যাপি ভ্যালি টি এস্টেট, আর আমার পেছনের ভিউটা দেখবেন, এই দেখুন খালি ভিউটা। দেখুন মেঘগুলো কিভাবে খেলা করছে চা বাগানের মধ্যে দিয়ে। অসাধারণ মেঘের খেলা, জাস্ট চুপচাপ দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে আর এই সব দেখতে ইচ্ছে করছে। সারাদিন সাইট সিন করে এখন চলে এসেছি আবার সেই মেল চত্বরে মহাকাল মন্দিরের একদম সামনে, আর নেপালিদের প্রোগ্রাম হচ্ছে। তো চলুন কিছুক্ষণ দেখাই আপনাদের নেপালিদের প্রোগ্রাম। সাতাশে আগস্ট গণেশ চতুর্থী ছিল, গণেশ পূজা। তো এখন দার্জিলিংয়ে এসেছি, দার্জিলিংয়ের চক বাজারেও এক জায়গায় গণেশ পুজো হচ্ছে। আজকে 30 তারিখ, তাও ভাসান হয়নি। তো চলুন দেখা যাক গণেশ মূর্তি। सॉरी आपको इंटरप्ट करने के लिए। मैं चाहता हूँ कि इसमें आप भी अपना नाम लें, क्योंकि आपका भी बहुत बड़ा योगदान है इस पूजा के लिए। গণেশ পুজোর সাথে সাথে দার্জিলিং ভ্রমণের এই পর্বটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দার্জিলিং ভ্রমণের শেষ পর্ব নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।